নির্বাচিত সরকার ছাড়া ভিন্ন পরিকল্পনা নিলে ভালো হবে না, হুঁশিয়ারি বিএনপির। 6 মাসের মধ্যে জরুরি সংস্কার শেষে রোড ম্যাপ দাবি জামায়াতের। 6 মাস পর সংস্কার শেষ করে আপনি জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন। নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর বিষয়ে যদি অন্য কোনো পরিকল্পনা থাকে গণতন্ত্রের বাইরে, সেটা হতে ভালো হবে। ন্যূনতম সংস্কার ছাড়া নির্বাচন নয়, চাঁদপুরের পথসভায় উপদেষ্টা মাহফুজ আলম। নির্বাচনে আসতে দেয়া যাবে না আওয়ামী লীগকে। আওয়ামী লীগ পেশিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে। হাসপাতাল ছেড়ে তারেকের বাসায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শারীরিক অবস্থার উন্নতি হয়েছে জানালেন চিকিৎসক। ডাক্তাররা যেভাবে ওনারা হোপ দিয়েছেন আমাদেরকে যে উনি অচিরেই সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে যাবেন। এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্ণব হত্যায় জিজ্ঞাসাবাদে 3 জন আটক। 24 ঘন্টা পরেও চট্টগ্রামে ব্যবসায়ী হত্যায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। স্বাগত এখন দুপুরে পুরো আয়োজন জোরের সঙ্গে আছি আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি এবং আমি নাইম আবির। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর ছাড়া অন্য পরিকল্পনা থাকলে তার পরিণতি ভালো হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে একই সুরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, অন্তর্বর্তী সরকারের ব্যর্থ হলে 1-11 এর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। জাতীয় প্রেস ক্লাবে আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির নেতারা। বিস্তারিত জাওয়াদ মাহমুদের প্রতিবেদনে। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই বিএনপির পক্ষ থেকে দাবি আসে দ্রুত সংস্কার শেষে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের। নির্বাচন পূর্ব সংস্কার, দ্রুত সময়ে নির্বাচনের দাবি, শিক্ষার্থীদের নতুন দল গঠনের প্রক্রিয়া, নির্বাচনকালীন সরকারসহ নানা ইস্যুতে মতপার্থক্যের পাশাপাশি আলোচনা আছে -2 ফর্মুলা ও 1-11 সরকার নিয়েও। এমন অবস্থায় শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর মন্তব্য, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর ছাড়া অন্য পরিকল্পনা থাকলে পরিণতি ভালো হবে না। বাংলাদেশের জাতীয় সত্তা, যে বাংলাদেশি জাতীয়তাবাদ, একটা দেশ যখন তার জাতীয় সত্তা নিয়ে একটা ক্রাইসিসে ছিল, বাংলাদেশের জাতীয়তাবাদের মাধ্যমে উনি আবার জাতীয় সত্তা দিয়েছে। যারা সংস্কারের কথা বলছে আমি তাদেরকে বলবো, একটু বিএনপির জন্মটা কি কারণে হয়েছে এবং সেখান থেকে যে সংস্কার আজ পর্যন্ত হয়েছে, বাংলাদেশের যত সংস্কার হয়েছে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, 90% সংস্কার করেছেন বিএনপি। প্রেস ক্লাবের পৃথক আরেকটি আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, দ্রুত নির্বাচন না হলে দেশে সমস্যা বাড়বে এবং গণতন্ত্র নস্যাৎ হবে। আমি মনে করি নির্বাচন না হলে পরে আমাদের নানা রকম সমস্যা দেখা দেবে এবং গণতন্ত্র ফিরে আসবে না। গণতন্ত্র মেইন হলো মৌলিক অধিকার, যেটা মানুষের ভোটের অধিকার, এটাই হলো আমাদের আসল অধিকার। এছাড়াও দ্রুত নির্বাচনের রোডম্যাপের দাবিতে প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে 1-11 মতো ষড়যন্ত্র হতে পারে। আর নির্বাচনে বিএনপি কখনো ভয় পায় না, যে কারণে 3 মাস, 6 মাস, 9 মাস আমাদের কিছুই আর যায় আসে না। কিন্তু যায় আসে যখন দেশটা নিয়ে ষড়যন্ত্র চলে, যখন পরাজিত ফ্যাসিবাদ আবার ক্ষমতা আসতে চায়, যখন পরাজিত ফ্যাসিবাদের সাথে আপোষ করে অনেকে ক্ষমতা ভোগ করতে চান। কোনো শক্তি কিংবা পক্ষ যেন দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত না হতে পারে সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান বিএনপি নেতৃবৃন্দের।
আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। এদিকে 6 মাসের মধ্যে জরুরি সংস্কার শেষ করে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবি জামায়াতে ইসলামের। ভোলায় কর্মী সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এই কথা বলেন। এদিকে 20 বছর পর দিনাজপুরে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে দলের আমির বলেন, আওয়ামী আমলে বিচার বিভাগ ধ্বংস করে রাজনীতি চুরি করা হয়েছিল। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে সাবিত সারোয়ারের প্রতিবেদন। 20 বছর পর উত্তরের জেলা দিনাজপুরে জামায়াতের কর্মী সম্মেলন। হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে জমে ওঠে সম্মেলন কেন্দ্র। ব্যানার ফেস্টুন নিয়ে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমবেত জেলা সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সাম্প্রদায়িক নয়, সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চায়। সকাল 10টায় শুরু হয় আনুষ্ঠানিকতা। প্রধান অতিথির বক্তব্যে উঠে আসে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ আমলের নানা অনিয়ম ও দুঃশাসনের চিত্র। এ সময় আওয়ামী লীগ বিচার বিভাগ ধ্বংস ও রাজনৈতিক ব্যবস্থা চুরি করে জনগণকে গোলাম বানাতে চেয়েছিল বলে মন্তব্য করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশের মানুষকে তারা চেয়েছিল তাদের গোলাম বানাতে। আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিয়েছিল। কোনো রাগ অনুরাগের বশবর্তী হয়ে আপনি কোনো রায় দেবেন না, অথচ আপনি একটি রাজনৈতিক দলের পক্ষ নিয়েছিলেন। আপনি ছিলেন পক্ষপাত দুষ্ট, অতএব আপনি করেছেন আপনার শপথ ভঙ্গ। এই শপথ ভঙ্গের কারণেই তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হতে পারে। জামায়াত ক্ষমতায় গেলে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার পাশাপাশি দেশের নারীরাও নিরাপত্তা ও মর্যাদা নিয়ে বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত থাকবেন বলে জানান জামায়াতের আমির। তারা বলে জামাতে ইসলামী ক্ষমতায় গেলে নারী সমাজকে ভয় দেখানোর জন্য বলে যে তোমাদেরকে ঘরের ভিতরে আটকায় ফেলবে, এর হতে পারবে না। আমাদের মা বোনেরা বিভিন্ন পেশাগত দায়িত্ব পালন করে না, সামাজিক কাজকর্ম করে না, সবই করবে ইনশাআল্লাহ। সেদিন বাড়তি 2টা জিনিস নিয়ে আরো করবে তারা, আনন্দের সাথে করবেন। একটি হচ্ছে মর্যাদা, আরেকটি হচ্ছে নিরাপত্তা। একই দিন ভোলায়ও কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। 6 মাসের মধ্যে জরুরি সংস্কার শেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। আগামী 6 মাসের মধ্যে এই সংস্কার কমিশনের রিপোর্টগুলো বিবেচনা করে পলিটিক্যাল পার্টি স্টেক হোল্ডারদের সাথে আপনি যদি এক্সচেঞ্জ অফ ভিউজ মত বিনিময় করেন, তাহলে 6 মাসের মধ্যে আপনি সংস্কারের কাজগুলো শেষ করতে পারবেন। তারপর 6 মাস পর সংস্কার শেষ করে আপনি জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন। কর্মী সম্মেলনকে কেন্দ্র করে ভোলা সরকারি স্কুল মাঠ জনসমুদ্রে পরিণত হয়। দীর্ঘ 18 বছর পর বাধাহীনভাবে রাজনৈতিক চর্চার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। আগামী নির্বাচনকে সামনে রেখে প্রান্তিক নেতাকর্মীদের দেয়া হয় নানা নির্দেশনা। ওই দিন আপনি গণভবনে থাকলে বুঝতে পারতেন কোটি মানুষের এই জনতার ঢল যদি আপনাকে হাতে পেত, আপনার কি পরিণতি হতো ইতিহাসটা দেখতে পেত। সাবিত সারোয়ার, এখন। আওয়ামী লীগ ফিরে আসলে আবারও ফ্যাসিবাদ কায়েম করবে, তাই তাদের নির্বাচনে আসতে দেয়া যাবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। বাংলাদেশের জনগণ দীর্ঘ 15 বছর ফ্যাসিস্ট হাসিনার আমলে নিপীড়িত হয়েছে। হাসিনা যেসব প্রতিষ্ঠানের উপর দাঁড়িয়ে খুন, গুম, নিপীড়ন ও লুটতরাজ চালিয়েছে, তা যদি ন্যূনতম সংস্কার না করে নির্বাচন হয়, তাহলে এই প্রতিষ্ঠানগুলো থেকে যাবে এবং জনগণ বৈষম্য মুক্ত হতে পারবে না। দুপুরে হাজীগঞ্জ বাজারে ছাত্র জনতার সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় সংক্ষিপ্ত সফরে সমাবেশে তিনি একথা বলেন। উপদেষ্টা হবার পর প্রথমবারের মতো নিজ এলাকা লক্ষ্মীপুরের রামগঞ্জ যাচ্ছেন মাহফুজ আলম। বিকেলে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে গণসংবর্ধনা ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। পরে উপজেলা প্রশাসন এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। খুনিদের বিচার এবং ফ্যাসিস্ট হাসিনা যেই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে গেছে, সেই প্রতিষ্ঠানগুলোর সংস্কার এবং একটি গণতান্ত্রিক পট পরিবর্তনের জন্য সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা আমাদের সরকার অঙ্গীকার। সকল অংশীজনদের সাথে আলোচনার ভিত্তিতে ন্যূনতম সংস্কার করে গণতান্ত্রিকভাবে ক্ষমতার পট পরিবর্তনের জন্য নির্বাচন ব্যবস্থা করা হবে।
যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে দীর্ঘ 17 দিন চিকিৎসা নিয়ে ছেলে তারেক রহমানের বাসায় গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। স্বাস্থ্যের উন্নতি হয় শুক্রবার লন্ডনের স্থানীয় সময় রাত 9:30টায় খালেদা জিয়াকে তারেক রহমান তার বাসায় নিয়ে যায়। এর আগে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, বিএনপি চেয়ারপারসন আগের তুলনায় এখন সুস্থ, তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে লিভার প্রতিস্থাপনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থারাইটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য গত 8 জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছিল। ডাক্তাররাও পরামর্শ দিয়েছে বাসায় গেলে আরো মেন্টালি মোর রিল্যাক্স থাকবেন। উনি খুব হাসি খুশি এবং উনি যাওয়ার সময় আপনাদের সবাইকে দোয়া করতে বলেছেন এবং যাতে দেশের মানুষ সারা পৃথিবীর মানুষের জন্য দোয়া করে এবং আমাদের বিশ্বাস উনি অচিরেই বাংলাদেশে ফিরবেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্ণব হত্যাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে আটক করেছে পুলিশ। এখনও খুনের মোটিভ বের করা যায়নি। এদিকে একের পর এক হত্যাকাণ্ডে শঙ্কিত নগরবাসী। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দ্রুত ব্যবস্থা নেবার দাবি তাদের। বিস্তারিত তরিকুল ইসলামের প্রতিবেদনে, আর ক্যামেরায় ছিলেন আবুল বাশার। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্ণব হত্যার হিসাবই মেলাতে পারছেন না মা লিপিকা সরকার। সন্তান সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে, এমন খবরে কান্না থামছে না তার। মায়ের আর্তনাদে ভারী হয়ে উঠেছে নগরীর বন্দরগাতি ইসলাম কমিশনার মোড় এলাকা। আমারে আইছে একটা ডাকও দিল না। ওমা আমি আইছি, আমার বাবা জানে করে আমারে মা কইয়ে ডাকে, আমি কি করে দাদা সহ্য করে ডাকবো। ছেলেকে হারিয়ে নির্বাক পিতা নীতিশ কুমার সরকার। কোনো শত্রু না থাকা সত্ত্বেও সন্তানের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না তিনি। ভাইকে হারিয়ে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে অর্ণবের ছোট ভাই অনিক। এটা তো আমার ছেলের কোনো শত্রু থাকতে পারে না, আমি এটা বিশ্বাস করি না। আমার এটা ইসে আসে নাই। শুক্রবার রাত 9:15টার দিকে নগরীর শেখপাড়া তেঁতুলতলা মোড়ে চা পান করছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের MBA শিক্ষার্থী অর্ণব কুমার সরকার। এ সময় 10-15টি মোটরসাইকেলে সশস্ত্র লোকজন এসে প্রথমে তাকে গুলি করে। এরপর রাস্তায় পড়ে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে আশঙ্কাজনক অবস্থায় পার্শ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এমন হত্যাকাণ্ডের সর্বোচ্চ বিচারের দাবি এলাকাবাসীর। একটা লোকও বলতে পারবে না যে এই ছেলেটা বা এর আর একটা ভাই আছে, তারা কখনো কারোর সাথে কখনো বেয়াদবি করেছে। এলাকায় এমন কোনো লোক বলতে পারবে না। ওর সাথে কথা বলা বা লেবার বলেন, মিস্ত্রি বলেন বা ক্লায়েন্ট বলেন, সবার সাথে খুবই সুসম্পর্ক। ওর সাথে শত্রু বলতে আসে এটা আমার চিন্তার বাইরে এগুলো। আসলে সে বড়দের এমনভাবে সম্মান করতো কল্পনার বাইরে। বর্তমান জমানায় এরকম একটা ছেলে পাওয়া খুব টাফ ব্যাপার। খুবই ভদ্র ছেলে, এরকম ছেলে যদি এইভাবে মারা যায় তাহলে যদি এর কোনো সুষ্ঠু বিচার না হয় আমাদের তো কোনো নিরাপত্তা নাই। সম্প্রতি খুলনায় দুর্বৃত্তদের হামলায় 10 জনের বেশি নিহত ও অর্ধশতাধিক আহতের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতিতে উদ্বিগ্ন নগরবাসী। হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তাদের। এইসব বিষয়ে কথা বলার জন্য থানায় পাওয়া যায়নি কোনো কর্মকর্তাকে। প্রতিনিয়ত এরকম হত্যাকাণ্ডের সাথে হচ্ছে, এগুলো প্রশাসন মানে কঠোরভাবে যদি দৃষ্টি না দেয় তাহলে আসলে মানুষ আতঙ্কে দিন যাপন করবে।
সর্বশেষ শুক্রবার রাতে দুর্বৃত্তদের হামলায় নিহত হওয়া অর্ণব কুমার সরকার খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ডিসিপ্লিনের MBA এর শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি বাবার ঠিকাদারি ব্যবসায় সহযোগিতা করতেন তিনি। তরিকুল ইসলাম, এখন খুলনা। চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে হত্যার 24 ঘন্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে এই ঘটনায় স্থানীয় কিছু রাজনৈতিক নেতাকর্মীকে শনাক্তের দাবি করেছেন এলাকাবাসী। ময়নাতদন্ত শেষে রাউজানের নোয়াপাড়ায় ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের দাফন করার কথা রয়েছে আজ। এদিকে ভয়াবহ এই হত্যাকাণ্ডের পর আতঙ্কিত এলাকাবাসী। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা করা হয়নি, তবে হত্যার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ। তার পক্ষ থেকে বা তার পিছনের পক্ষ থেকে এজাহার নিয়ে আসার জন্য আমরা বারবার তাদেরকে বলছি, যা নিয়ে আসলে থানায় মামলা রেকর্ড করে দেব। প্রাথমিকভাবে কিছু নাম এবং সিসিটিভি ফুটেজ থেকে আমরা কিছুটা শনাক্ত করতে পেরেছি এবং তাদের ব্যাপার তথ্য সংগ্রহ করার কাজ অব্যাহত রয়েছে। আর এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি, অভিযান অব্যাহত আছে, আমরা সবাই মাঠে আছি। হাতে খেলনা পিস্তল আর সাথে গোয়েন্দা বাহিনীর পরিচয়পত্র নিয়ে চট্টগ্রামে খুলশির অভিজাত এলাকায় ডাকাতি করতে যায় একটি দল, তবে শেষ রক্ষা হয়নি। প্রায় 2 ঘন্টা ভবনটি ঘিরে পুলিশ তল্লাশি চালিয়ে তাদের ধরতে সক্ষম হয়। সাথে জব্দ হয় একটি মাইক্রোবাসও। তবে এমন ঘটনায় আতঙ্কে এলাকাবাসী। আরও জানাবেন হোসাইন জিয়াদ। চট্টগ্রামের অভিজাত এলাকা হিসেবে পরিচিত খুলশি। মন্ত্রী, এমপি, সরকারি কর্মকর্তা ও বিদেশিদের প্রায় সবাই থাকেন এখানে। দক্ষিণ খুলশির বিশাল এই ভবনকেই বেছে নেয় ডাকাতরা, যেখান থেকে মাস 2 আগেই গ্রেপ্তার করা হয়েছিল নোয়াখালীর সাবেক এমপি একরামুল করিমকে। শুক্রবার মধ্যরাতে 2টি মাইক্রোবাস নিয়ে ভবনের সামনে পৌঁছায় ডাকাত দল। এরপর ভুয়া গোয়েন্দা বাহিনীর পরিচয়ে ভবনের 8ম তলায় যমুনা ওয়েলের সাবেক এক কর্মকর্তার বাসায় ঢুকে প্রায় 15 জনের ডাকাত দল। তাদের সাথে ছিল কিছু খেলনা অস্ত্র। এ সময় তারা নিচে সিকিউরিটি গার্ডদের হাত, পা ও মুখ বেঁধে ফেলে। পুরো ভবনের সিসিটিভি সংযোগও বিচ্ছিন্ন করে দেয়। তাদের আচরণে সন্দেহ হলে খুলশি থানায় ফোন করেন ভবনের বাসিন্দারা। পরে 2 ঘন্টার চেষ্টায় 11 ডাকাত ও এক চালককে গ্রেপ্তার করে পুলিশ। আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আমি আমার বাসা রক্ষা পাইছি। আমি একটা মামলা করব। আইন শৃঙ্খলা বাহিনী এটা দ্রুত তদন্তের মাধ্যমে এটা উদ্ঘাটন করবে। গোয়েন্দা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে অভিজাত এলাকায় এমন ডাকাতির চেষ্টায় আতঙ্কে আছেন বাসিন্দারা। সব সময় তো আর গার্জিয়ানরা থাকে না, আমরা মহিলারা থাকি। এখন একটা শুনলে তো সব সময় আমরা আমাদের মারি টেনশনে পড়ে যাই। আমরা একটা গোয়েন্দা সংস্থার নাম ব্যবহার করে ঢুকছে, এটা তো আসলে নিরাপত্তার বিষয়। পুলিশ জানায় ডাকাত দলের সদস্যরা চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ব্যবসা ও ছোট চাকুরি করেন, তবে তাদের আগে কোনো অপরাধে জড়িত হওয়ার প্রমাণ নেই। বাসায় বিপুল অর্থ লুকিয়ে রাখা আছে এমন ধারণায় গত কয়েক মাস ধরে সংগঠিত হয়ে পরিকল্পনা করেন তারা। বিভিন্নভাবে তারা সংগঠিত হয়েছে। মূল সংগঠক হলেন এখানে ওয়াজেদ রাকিব, যার সাথে 4-5 জনের সম্পর্ক রয়েছে। তাদেরকে নিয়ে তিনি এটাকে অনুষ্ঠান করেছেন, এই ডাকাতি প্রক্রিয়াটা অনুষ্ঠান করেছেন। স্বনামধন্য পেট্রোলিয়াম কোম্পানিতে বড় পদে ছিলেন, তার বাসা অনেক টাকা পয়সা রয়েছে। এই ধরনের তথ্যের আলোকেই তারা মূলত এই প্রচেষ্টা নিয়েছে। সাম্প্রতিক সময়ে সারা দেশে এ ধরনের ভুয়া পরিচয়ে বাসায় ডাকাতি ও তল্লাশির ঘটনা বেড়েছে। তাই সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে বিষয়টি জেনে নেওয়ার পরামর্শ পুলিশের। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের তেলকুপি সীমান্তে এক বাংলাদেশিকে গুলি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। রাত 3:30টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি সীমান্তে এই ঘটনা ঘটে। পরে বুকের একপাশে গুলিবিদ্ধ হাবিলকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বিজিবি জানায়, রাত 3:30টার দিকে 6 থেকে 7 জন ভারতে প্রবেশ করে। এর কিছু সময়ের মধ্যে গুলির শব্দ পান তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা ঢাকা সহ 8টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়েছে। এতে একটি আসনের বিপরীতে লড়েছে 43 শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ভর্তি পরীক্ষায় কোটার যৌক্তিক সংস্কার আনা হয়েছে। মুক্তিযোদ্ধার
নাতি নাতনি আর নয়, কোটার সুবিধা পাবে শুধু সন্তান। ফরহাদ বিন নূরের প্রতিবেদন। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি? উন্নত মমশির নাকি অকুতভয়? বিদ্রোহী না দুরন্ত? এ প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায়। বাংলা, ইংরেজি এবং বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলীর উপর 100 নম্বরের পরীক্ষা চলে শনিবার বেলা 11টা থেকে 12:30 পর্যন্ত। 2024-25 শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে 1934 আসনের বিপরীতে 1,25,418 জন শিক্ষার্থী আবেদন করে। এতে প্রতি আসনের বিপরীতে এবার লড়েছে 43 শিক্ষার্থী। ঢাকা সহ 8টি বিভাগীয় শহরে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে আসেন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কোটার যৌক্তিক সংস্কার আনা হয়েছে এবং মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিকে বাদ দিয়ে শুধু সন্তান পাবে কোটার সুবিধা। আমাদের কিছু কোটা, মুক্তিযুদ্ধের কোটা, আমরা নাতি নাতনি পর্যায়ের যে অংশটুকু ছিল সেটি আমরা একদম পদ্ধতিগতভাবে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেয়ে এটা একটা প্রক্রিয়াগতভাবে করতে হয় আমাদের। এই পদ্ধতি শেষ করে সেটি এখন সন্তান পর্যায়ে এসছে এবং আমাদের অপরাপর যে কোটাগুলো প্রত্যেকটি হাত যৌক্তিকভাবে সংস্কার করা হয়েছে। এই বিষয়ে দায়বদ্ধ এবং আমরা পরিশ্রম করে যাচ্ছি। এখন পর্যন্ত কোনো বড় মাপের বিপদ হয়নি, কোনো অভিযোগ আসেনি। 1.5 ঘন্টার পরীক্ষা শেষে শিক্ষার্থীরা জানালেন পরীক্ষার অভিজ্ঞতার কথা। প্রত্যাশা, ভর্তির সুযোগ। প্রস্তুতি ছিল আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো ছিল, তবে প্রস্তুতি অনুযায়ী আর কি পরীক্ষাটা ওইরকম হয় নাই। পরীক্ষার কোশ্চেন আজকে মাশাআল্লাহ সহজে আসছে, অত কঠিন আসেনি, কমদের মধ্যে পড়ছে। প্রস্তুতি ভাইয়া অবশ্যই নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করছি। পরীক্ষার হলেও যতটুকু সম্ভব নার্ভাস না হয়ে চেষ্টা করছি যাতে ভালো দিতে পারি। প্রশ্নপত্র যাতে ফাঁস না হয়, সুষ্ঠুভাবে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান উপাচার্য। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। প্রায় শেষ দিকে এসে আশা ব্যঞ্জক ক্রেতা পেয়ে খুশি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার বিক্রেতারা। এ নিয়ে বিস্তারিত জানতে চাই, যুক্ত হয়েছেন সহকর্মী তাসফিহা উখরুজ। তাসফিহা, আমরা তো প্রতি বছর দেখি যে মেলার শেষের সময় এসে অফারের ছড়াছড়ি চলে। এই মুহূর্তে আপনি কি দেখছেন? একেবারে শেষ মুহূর্তে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলে এসেছে, কেমন অফার এবং একই সাথে ক্রেতা যারা রয়েছেন তাদের কোনো অভিযোগ আছে কিনা? আবির, যেমনটি আপনি বলছিলেন, এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম যে আসর তা কিন্তু একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছে এবং মেলার এই শেষ প্রান্তে এসে কিন্তু বিক্রেতারা আসলে বলছেন যে তাদের যে আশা অনুরূপ ক্রেতার সংখ্যা ছিল তা তারা পেয়েছেন এবং তারা বেশ উচ্ছ্বসিত এই ব্যাপারটিতে যে মাসব্যাপী এই যে মেলা চলছে সেখানে আসলে ক্রেতারা আসছেন এবং তাদের পণ্যগুলো দেখছেন এবং কিনছেন এবং বিক্রেতাদের সাথে আমাদের কথা হয়েছে এবং ক্রেতারা আসলে বেশ খুশি যে মেলার এই শেষ প্রান্তে এসে তারা বিভিন্ন ধরনের আকর্ষণীয় অফার তারা দেখতে পাচ্ছেন স্টলগুলোতে এবং বিক্রেতারা আসলে বলছেন যে তারা মেলার শেষ প্রান্তে এসে বিশেষ করে বিভিন্ন ধরনের হচ্ছে ছাড় দিয়ে থাকেন তারা এবং হচ্ছে এই ছাড়গুলো নিতে আসলে মেলার শেষ দিকেই ক্রেতারা আসলে ভিড় করেন কিছুটা বেশি এবং ক্রেতাদের মাঝে আসলে আমরা কিছুটা অভিযোগের সুর দেখতে পেয়েছি যে তারা আসলে বলছেন যে এই ধরনের পণ্যগুলো আসলে যে দাম এবং মান তা নিয়ে তারা অভিযোগ করছেন এবং বলছেন যে এই মেলায় যে সকল পণ্য আছে সেগুলো আসলে বাহিরের যে মার্কেটগুলো রয়েছে সেখানেও পাওয়া যায়, এমনকি এখানে যে পণ্যগুলো আসলে প্রদর্শিত হচ্ছে কিংবা বিক্রয় হচ্ছে সেগুলোর মান তারা বলছেন যে আরও নিম্ন স্তরের সেই পণ্যগুলো মান এখানে বলা হচ্ছে। এছাড়া আমরা বিক্রেতাদের সাথে কথা বলছি, বিক্রেতারা বলছেন যে যেহেতু আজ শনিবার অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিন, অর্থাৎ বিগত ছুটির দিনগুলোতে আমরা যেমন দেখতে পেয়েছি যে বাণিজ্য মেলা আসলে দর্শনার্থীদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে এবং সেটি কিন্তু আজকেও লক্ষ্য করা যাচ্ছে যে বাণিজ্য মেলার যে চিরচেনা রূপ ক্রেতা দর্শনার্থীতে মুখরিত হওয়া সেটি আসলে আজকেও আমরা দেখতে পাচ্ছি যে বাণিজ্য মেলার যে ছুটির দিনের আজকের যে ক্রেতা দর্শনার্থী তা কিন্তু একেবারে মুখরিত হয়ে আছে মেলা প্রাঙ্গণ এবং বিক্রেতারা বলছেন যে তারা বেশ আশাব্যঞ্জক ক্রেতার সমাগম দেখতে পেয়েছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে। আবির, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সবশেষ খবর জানাচ্ছিলেন তাসফিহা। যুক্তরাষ্ট্র থেকে বছরে 50 লাখ টন তরলীকৃত গ্যাস কিনবে বাংলাদেশ। এজন্য যুক্তরাষ্ট্রের আর্জেন্ট এলএনজি ও বাংলাদেশের মধ্যে নন বাইন্ডিং একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তি শেষে দেয়া বিবৃতিতে জানানো হয় এই চুক্তির মাধ্যমে নতুন মার্কিন প্রশাসনের জ্বালানি বান্ধব নীতি প্রতিফলিত হয়। আর্জেন্ট এলএনজি 2.5 কোটি টন এলএনজি সরবরাহের ক্ষমতার একটি অবকাঠামো লুইজিয়ানায় গড়ে তুলেছে। পোর্ট ফোরচনে তাদের প্রকল্পটির কাজ শেষ হলে চুক্তি অনুসারে এখান থেকে বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি পেট্রো বাংলার কাছে এলএনজি বিক্রি করতে পারবে। যান্ত্রিক ত্রুটির কারণে 1 ঘন্টা বন্ধ থাকার পর মতিঝিল থেকে পল্লবী পর্যন্ত মেট্রো চলাচল শুরু হয়েছে। সেই খোঁজ রাখছেন তানজিম শাফিন, চলে যাচ্ছে তার কাছে। শাফিন, আপনার কাছে জানতে চাই, পল্লবী থেকে উত্তরা পর্যন্ত মেট্রো রেল চলাচল শুরু হয়েছে আমরা জানতে পেরেছি, এবং এই যে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল, আসলে কি ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল এবং এটা নিয়ে আসলে কর্তৃপক্ষ কিছু জানাতে পেরেছে কিনা? যান্ত্রিক ত্রুটির কারণে আমরা কিছু লাইভটি আবার একটু পরেই আমরা যুক্ত হব শাফিনের সঙ্গে। নানা নাটকীয়তার পর যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষা মন্ত্রীর পদ সুরক্ষিত করলেন পিট হেগসেথ। আচরণবিধি লঙ্ঘনের গুরুতর অভিযোগে প্রতিরক্ষা মন্ত্রীর পদ প্রায় ফসকে যাচ্ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত পিট হেগসেথের। স্থানীয় সময় শুক্রবার রাতে হেগসেথকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয় মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট। পদ নিশ্চিতের শুনানিতে যৌন হয়রানি, অনিয়ন্ত্রিত মদপান ও বিশ্বাসঘাতকতার অভিযোগে নিয়ে প্রশ্নের মুখে পড়েন হেগসেথ। সব অভিযোগ তিনি প্রত্যাখ্যান করেন। পরে তাকে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হবে কিনা সে প্রশ্নে ভোট দেয় সিনেটে। সিনেটের সাবেক সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাককনেল সহ 3 রিপাবলিকান সিনেটের ভোট দেন হেগসেথের বিরুদ্ধে। পক্ষে বিপক্ষে সমান ভোট পড়লে ভাইস প্রেসিডেন্ট জে ভ্যান্স হেগসেথের পক্ষে ভোট দিয়ে তার প্রতিরক্ষা মন্ত্রী হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেন। সাবেক যোদ্ধা ও ফক্স নিউজের এক সময়ের উপস্থাপক হেগসেথ সামলাবেন প্রায় 30 লাখ কর্মী ও $85,000 কোটি বাজেটের দফতর। যান্ত্রিক ত্রুটির কারণে 1 ঘন্টা বন্ধ থাকার পর মতিঝিল থেকে পল্লবী পর্যন্ত মেট্রো চলাচল শুরু হয়েছে। কিছুক্ষণ আগে আমরা যুক্ত হওয়ার চেষ্টা করেছিলাম শাফিনের সাথে, আমরা আবার তাকে যুক্ত করতে পেরেছি। শাফিন, জানাবেন এই মুহূর্তে তো মেট্রো চলাচল শুরু হয়েছে, কিন্তু কি সমস্যা ছিল এবং যার কারণে এই যান্ত্রিকভাবে ত্রুটির কারণে এই চলাচলটি বন্ধ ছিল, এবং একই সাথে যাত্রীরা কি বলছেন, ভোগান্তি কেমন ছিল? আবির, প্রায় 1 ঘন্টা বন্ধ থাকার পরে 10 থেকে 15 মিনিট আগে মেট্রো চলাচল শুরু হলেও সেটি পল্লবী স্টেশন পর্যন্ত চলছে মতিঝিল থেকে। অর্থাৎ পল্লবীর পরে যেই 3টি স্টেশন রয়েছে, উত্তরা, উত্তর, মধ্য এবং দক্ষিণ, এই স্টেশনগুলোতে মেট্রো এখনও যাচ্ছে না। অর্থাৎ সেখানে যান্ত্রিক ত্রুটি এখনও কিছুটা রয়ে গেছে বলে মেট্রো কর্তৃপক্ষ আমাদেরকে জানাচ্ছিলেন। ঠিক কী কারণে এতক্ষণ ট্রেন চলাচল বন্ধ ছিল সেটি তারা নিশ্চিত করতে পারেনি। তারা বলছে যে এটি সময় সাপেক্ষ, এই যান্ত্রিক ত্রুটির বিষয়টি আরও নিশ্চিত হবার পরে সেটি সমাধান করার পরে আসলে আমাদেরকে জানানো হবে, এমনটি তারা বলছিলেন। আজকে সাপ্তাহিক ছুটির দিন, শনিবার, এবং দুপুরের এই সময়ে খুব একটা যাত্রী চাপ থাকে না। তবে এই মুহূর্তে মতিঝিলের মেট্রো স্টেশনে যেই পরিমাণে যাত্রী চাপ আছে তার মাধ্যমে আসলে বোঝা যাচ্ছে স্পষ্টভাবেই দীর্ঘক্ষণ ধরে যাত্রীরা লাইনে দাঁড়িয়ে থেকেছেন টিকিটের জন্য। টিকিট কাউন্টারগুলো এখনও খোলা হয়েছে, তবে সবগুলো কাউন্টার খোলা হয়নি। আমরা এখনও বেশ কিছু কাউন্টার দেখেছি বন্ধ আছে। কয়েকজন যাত্রী আমাদেরকে যেটি জানাচ্ছিলেন, তারা ঠিক 1টা কিংবা তারও আগে, দুপুর 1টারও আগে এখানে মেট্রো স্টেশনে পৌঁছেছেন, কিন্তু তারপর থেকেই আসলে মেট্রো চলাচল না করার কারণে তারা সেখান থেকে আসলে মেট্রো স্টেশন ত্যাগ করে যাননি। তারা আশায় ছিলেন এবং তাতে 1 ঘন্টা পার হয়ে যায়, এবং এই 1 ঘন্টা পরে যখন মেট্রো রেল ছাড়লো সেটি আসলে তার পূর্ণ গন্তব্যে যাবে না। অর্থাৎ উত্তরা উত্তর স্টেশন পর্যন্ত, শেষ গন্তব্য পর্যন্ত মেট্রো স্টেশন যেহেতু যাচ্ছে না, সেহেতু এই 3টি স্টেশনের উত্তর, মধ্য এবং দক্ষিণের যারা যাত্রী ছিলেন তারা বলছেন যে এটি আরও একটি ভোগান্তি হয়ে দাঁড়ালো। তবে মেট্রো কর্তৃপক্ষ বলছে যে সেই স্টেশনগুলোতেও যান্ত্রিক ত্রুটি অনুসন্ধান চলছে এবং সেটি সম্পন্ন হলে
সেগুলো সমাধানের মাধ্যমে মেট্রো স্টেশনের পুরো লাইনটি সচল করা হবে। যাত্রীদের সাথে আমরা কথা বলছিলাম, তারা বলছেন যে দীর্ঘ সময় আসলে এভাবে দাঁড়িয়ে থাকাটা যেমন কষ্টকর, তেমনি তারা যেহেতু পূর্ণ গন্তব্যে যেতে পারছেন না, এটি একটি ভোগান্তি তৈরি করেছে নিশ্চিতভাবেই। তো এখন ট্রেন চলাচল শুরু হলেও সেটি আসলে সবগুলো লাইনে যাচ্ছে না, যার ফলে কিছুটা হলেও যারা ওই সকল স্টেশন অর্থাৎ উত্তরার যেই 3টি স্টেশন রয়েছে এই স্টেশনগুলোতে যেতে ইচ্ছুক ছিলেন তারা কিছুটা হতাশার কথা জানাচ্ছেন। তো আবির, এই ছিল আমার কাছে। বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক, বকেয়া আর গঠনতন্ত্র সংশোধন ইস্যুতে প্রথম বিভাগের ক্লাবগুলোর প্রতিবাদে টালমাটাল দেশের ক্রিকেট। এসব সমস্যার সমাধানে বোর্ড সভায় বসতে যাচ্ছেন পরিচালকরা। মিরপুরে বিকেল 3টায় শুরু হবার কথা বিসিবির 17তম বোর্ড সভা। সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম সাহাব। চলে যাচ্ছি তার কাছে। সাহাব, আজকের বোর্ড সভার এজেন্ডাগুলো কী কী, এবং বিপিএলের এই যে ক্রিকেটারদের বকেয়া পারিশ্রমিক নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসবে কিনা? বিপিএলে বেশ কয়েকটি বিতর্কিত ইস্যুগুলোর মধ্যে কিন্তু ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুটা অন্যতম, এবং আজকে বোর্ড সভায় সেটা অন্যতম গুরুত্ব পাবে আলোচনার বিষয়বস্তু হিসেবে। একই সঙ্গে ঢাকার যে ক্লাবগুলো রয়েছে সেই ক্লাবগুলোর কাউন্সিলর সংখ্যা কমিয়ে এনে গঠনতন্ত্রের যেই সংশোধনী খসড়া প্রস্তাব রাখা হয়েছিল, এবং যেটা ইতিমধ্যেই জানা গেছে যে মন্ত্রণালয়েও চলে গিয়েছিল, বিসিবির অনেক কর্মকর্তারাই যেটা জানতেন না, সেই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে ক্লাবগুলোর কর্মকর্তারা যেই আপত্তি জানিয়েছিলেন সেই আপত্তির প্রেক্ষাপটে এক প্রকার তারা আন্দোলনেই নেমেছিলেন বলা চলে, এবং আলটিমেটামও দিয়ে দিয়েছিলেন বিসিবি প্রেসিডেন্টকে। সেই পরিপ্রেক্ষিতেই আজকে কিন্তু এই বর্তমান যে কমিটি রয়েছে বিসিবির পরিচালনা কমিটির, সেটার 6ষ্ঠ সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে, এবং সেই সভায় ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে আসলে কিভাবে কথাবার্তা বলবে বা কিভাবে সেই জিনিসগুলোতে বা সমস্যাগুলোতে একটা সমাধানে আসা হবে সেই বিষয়গুলো অবশ্যই প্রাধান্য পাবে। এবং একই সঙ্গে ক্লাবগুলো যেই একটা আলটিমেটাম দিয়েছে যে তারা যদি তাদের দাবি দেওয়াগুলো মানা না হয় সেই ক্ষেত্রে তারা হয়তোবা প্রথম বিভাগ লিগটা বর্জন করতে পারে, বয়কট করতে পারে, এরকম যে একটা প্রচ্ছন্ন হুমকি সেটাও কিন্তু রয়েছে আলোচনার বিষয়বস্তু হিসেবে। এখন যেটা ব্যাপারটা রয়েছে যে রাজশাহী ক্রিকেটারদের একাংশ এখনও তাদের পারিশ্রমিক বুঝে পায়নি, বকেয়া পারিশ্রমিক যেটা 25% আগে দেওয়ার কথা এবং পরবর্তীতে আরও 25% এই টুর্নামেন্ট চলাকালীন সময়ে তাদের কাছে হ্যান্ড ওভার করার কথা, সেই পারিশ্রমিকগুলো এখনই পাননি। আজকে যেই ম্যাচ প্র্যাকটিস সেখানে কিন্তু অনেক প্লেয়ারকেই বাংলাদেশি প্লেয়ার 2-1 জন এবং একই সঙ্গে বিদেশি প্লেয়ারেরা কিন্তু অনুপস্থিত ছিলেন, এবং পরবর্তীতে সেটা নিয়ে একটু গুঞ্জনও রয়েছে সংবাদ মাধ্যমগুলোতে। তবে এখনও পর্যন্ত কিন্তু এক্স্যাক্ট যেই খবর বা তথ্য সেটা কিন্তু বিসিবির কোনো পরিচালক বা ফ্র্যাঞ্চাইজিগুলো থেকে কিন্তু জানানো হয়নি। একই সঙ্গে এই ঢাকার ক্লাবগুলো বা ক্লাব কর্মকর্তাদের যে বিষয়বস্তু ছিল সেখানে একটা বড় ইস্যু গুরুত্ব পাচ্ছে, এবং তারা একটা দাবি করেছিলেন যে বিসিবির অপারেশনস কমিটির পরিচালনা কমিটির যিনি ডিরেক্টর নাজমুল আবেদিন ফাহিম তার পদত্যাগ কিংবা তিনি যদি ভুল স্বীকার করেন তাহলে হয়তোবা তারা এই বিষয়টাতে আলোচনায় বসতে চান বা আলোচনাটা মেনে নেবেন, এরকম বিষয়বস্তুগুলো রয়েছে। তো বেশ যেই বিষয়গুলো মেইন যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে সমস্যার সমাধান চান এবং একই সঙ্গে ক্লাবগুলোর সাথে একটা সমঝোতা করতে চায় বিসিবি। এই হচ্ছে আজকের 6ষ্ঠ সাধারণ সভার বিষয়বস্তু। We are proud partner of defending champion Fortune Borisha. Legends, local heroes, foreign stars, all are glittering, powering a connected Bangladesh. শেষ করছি এখন দুপুর। যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। নির্বাচিত সরকার ছাড়া ভিন্ন পরিকল্পনা নিলে ভালো হবে না, হুঁশিয়ারি বিএনপির। 6 মাসের মধ্যে জরুরি সংস্কার শেষে রোড ম্যাপ দাবি জামায়াতের। 6 মাস পর সংস্কার শেষ করে আপনি জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন। নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর বিষয়ে যদি অন্য কোনো পরিকল্পনা থাকে গণতন্ত্রের বাইরে, সেটা বোধহয় ভালো হবে। ন্যূনতম সংস্কার ছাড়া নির্বাচন নয়, চাঁদপুরের পথসভায় উপদেষ্টা মাহফুজ আলম। নির্বাচনে আসতে দেওয়া যাবে না আওয়ামী লীগকে। আওয়ামী লীগ পেশিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে।
হাসপাতাল ছেড়ে তারেকের বাসায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শারীরিক অবস্থার উন্নতি হয়েছে জানালেন চিকিৎসক। ডাক্তাররা যেভাবে ওনারা হোপ দিয়েছেন আমাদেরকে যে উনি অচিরেই সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে যাবেন। এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্ণব হত্যায় জিজ্ঞাসাবাদে 3 জন আটক। 24 ঘন্টা পরেও চট্টগ্রামে ব্যবসায়ী হত্যায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এই ছিল এখন দুপুরের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tv.ekon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekon।